নমস্কার, আমি ঐন্দ্রিলা। সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার প্রথম পডকাস্ট শো স্টার্ট হচ্ছে, যেটার নাম হচ্ছে টক বক উইথ ঐন্দ্রিলা, অ্যাসোসিয়েট বাই বাংলা হাট। আমার আজকের এই পডকাস্ট শোতে প্রথম গেস্ট সারেগামাপায়ের টপ 10 পার্টিসিপেন্টের মধ্যে মিস্টার অমিত তালুকদার। নমস্কার অমিত, অনেক স্বাগত আমার আজকের পডকাস্ট শোতে। জাস্ট আ শর্ট নোটিসে ও আজকে মানে জাস্ট একটা ফোন কলসে চলে এসেছে আমার এখানে প্রোগ্রামে। তো অমিত, বলো কেমন আছো? খুবই ভালো চলছে। আর তোমার বলো, তোমার সাথে সেই সারগামাতে দেখা হয়েছিল, মানে আমাদের পিসিআর রুমে ছিল, আর আজকে দেখা প্রায় 3 থেকে 4 অনেক বছর পর দেখা হলো। তুমি কেমন আছো? ভালোই আছি, সবার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তোমার গান বাজনা কেমন চলছে? গান তো খুবই ভালো চলছে। এখন শো বলতে গেলে পুরো ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় শো থাকে, প্রত্যেক মাসেই থাকে। তারপর ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আছে আসাম তো আমার জন্ম জায়গা, সেই আসামে থাকে, উড়িষ্যা, দিল্লি সব দিকেই থাকে। তো চলছে একটা শো, গান বাজনা, অ্যালবাম, এই ভিডিও করা, এই কভার গান বা আমার অরিজিনাল গান সব নিয়ে চলছে। মানে আসামের ছেলে কলকাতায় এসে নাম করেছে, এটাই একটা অনেক ব্যাপার। তো আসামে কি যাওয়া হয়, যেহেতু নিজস্ব বাড়ি ওখানে রয়েছে? হ্যাঁ অবশ্যই, কারণ এখন আপাতত আমার বাড়ির কাজ চলছে। তো মানে বলতে গেলে আমার একটা স্বপ্ন ছিল, যখন আমি একদম ওই ধরো ক্লাস 5 বা 6 এ পড়ি, রাস্তায় যেতাম, বিল্ডিং বাড়ি দেখতাম, মাকে বলতাম মা তোমাকে তুমি বাড়ি বানিয়ে দেবো। তো সত্যি বলতে আমার সেই স্বপ্নই পূরণ হচ্ছে। তো জাস্ট এই 2-3 মাস 4 মাস আগে ছাদ ঢালাই হয়েছে, বাড়ির এখনো কাজ চলছে, একটু বাকি আছে। তো ওই জন্য বাড়ি আমার প্রত্যেক মাসে বলতে গেলে যাওয়া হচ্ছে, কাজ চলছে এখনো। তো আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে। স্বপ্ন পূরণ হলো। তো আমি এটা বলবো তোমাকে যে ছোটবেলা থেকে তুমি অনেক স্ট্রাগল করে বড় হয়েছো। তো সেক্ষেত্রে মানে এই যে ধরো তুমি যে এখন একটা স্টার হয়ে গেছো, মানে আসামের মতন জায়গাতে, মানে কলকাতা থেকে যখন তুমি যাও, তোমার যে বড় বড় ধরো হয়তো হোর্ডিং হলো বা এই যে গান করো, তো তখন একটা যে একটা অনুভূতি জাগে না, যে ছোটবেলায় আমি যেভাবে স্ট্রাগল করে করে বড় হয়েছি, আজকে আমার নাম হয়েছে। তো এই জিনিসটা কতটা তুমি গর্বিত বা নিজেকে কতটা প্রাউড ফিল মনে করো? মানে যদি বলে 10-এ কত নাম্বার দেবে, তো সেটাই বলছি। না, আমি অবশ্যই ভালো লাগে যখন রাস্তা দিয়ে যাই, যে তুমি অমিত তো সেই সারেগামা, হ্যাঁ তখন প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে, তখন খুবই ভালো। ফিমেল ফলোয়ার্স কত আছে? আমার ফিমেল ফলোয়ার্স মানে আমি যখন পেজে যখন মানে সব ডিটেলস চেক করি, তো তখন সব দেখি ম্যাক্সিমাম সব মানে 54% বলতে গেলে ফিমেল ফলোয়ার্স। স্বাভাবিক। তো 44 এরকম, বা মানে 40% মেন, আর আদার্স কিছু আছে। তো যখন রাস্তাতে যাই, যখন বলে না যে তুমি অমিত, সত্যি খুব ভালো লাগে। আর আরেকটা দিকেও আছে, মানে ভাবি যে যেহেতু আমি ছোটবেলা থেকে গান শিখতে পারিনি, তো ভাবি না আরো নিজেকে ভালো করতে হবে। যেরকম আমাদের মানে বাংলার গর্ব যাকে বলে অরিজিৎ সিং, এখন বাংলার তো অবশ্যই পুরো ওয়ার্ল্ডে ছেয়ে আছে। তো আমি সত্যি গুরুদেব মানি একদম। মানে 2016 সালে যখন প্রথম কলকাতায়, মানে আমি একদম প্রপারলি যখন কলকাতা থাকছি, তো তখন অরিজিৎ সিং এসেছিল এই ইকো পার্কে 2016 সালে 24 ডিসেম্বর এরকম একটা গ্র্যান্ড ফিনালে। হ্যাঁ, তখন আমি সিকিউরিটি কাজ করছি প্রথম। ওকে, মানে সিকিউরিটি গার্ড থেকে তুমি সিঙ্গার। হ্যাঁ, এই জার্নিটা কিসে? আমি ওটাই বলছি। তখন আমি জাস্ট এসে ব্যারাকপুর আমি সিকিউরিটি কাজ করতাম। তো সিকিউরিটি কাজ করার পর ব্যারাকপুর থেকে বাস জনই থাকতাম, এখান থেকে আপ ডাউন করে রোজ সিকিউরিটি কাজে, মানে সকাল 5টায় বেরোতাম, আবার রাত 8টায় মানে ওখান থেকে ছুটি হতো, রাত আবার এখানে 12টা 12:30 ঢুকতাম, আবার সকাল 5টায় উঠে আবার সেই ব্যারাকপুর, এরকম চলেছে। মানে এইরকম ভাবে যে তুমি তাহলে কখন গানের উপর চর্চাটা করতে? তো গান আমি যখন প্রথম এসেছি কলকাতায়, তো তখন ওই মানে জাস্ট শুরু আর কি বলছি। তখন এই এক জায়গায় অনেক জায়গায় খুঁজেছি যে কোথায় ভালো স্যার পাবো, পাবো, কারণ আমি কাউকে চিনি না তখন। আর আমার জেঠিমার বোন আছে, খর্দায় থাকে, তো সেখানে হচ্ছে তোমার ও মাসি আমার খুব হেল্প করেছে, প্রথম ঘর ভাড়া দেখে দেয়। তো সেখানে প্রথম ঘর ভাড়া যখন আমাকে দেখে দিয়েছে, তো সেখানে হচ্ছে তোমার পেছন দিয়ে সাপ ঘুরছে, আচ্ছা, কারেন্ট নেই, বৃষ্টি এলে জল পড়ছে টপ টপ করে, মানে বেড়ার ঘর, টালি মানে চাল, আর জল অনেকটাই দূরে, বাথরুম পায়খানা অনেক দূরে। তো প্রথম এসে ওখানে থাকা আমার, তারপর ওখান থেকে বাস নিয়ে এসেছি। তখন আমার সিকিউরিটি কাজ এসে ঢুকেছি, কারণ প্রথম তো একটা কিছু করতে গেলে
মানে পেটে যোগান দেওয়ার জন্য কিছু তো লাগবে, যার জন্য তো তখন ওই সিকিউরিটি কাজে জয়েন করার পর ওখান থেকে কয়েক মাস চলে। তারপর এখানে বাসগুলোতে কাজ দেখেছিলাম, ওখান থেকে তারপর এক জায়গায় খোঁজ পেয়েছি, মানে একটা অডিশন দিয়ে দেখেছিলাম, ওখানে গিয়ে আমি ওই মানে এক জায়গায় আমাদের রানীকুটির ওখানে একটা গানের স্কুল আছে, তো ওখানে গিয়ে আমি প্রথম ভর্তি। তো ওখানে স্যার ভালো ছিল, আমাকে খুব ভালোবাসতো। তোমার প্রথম দেখি না মানে কাজের জন্য আর কি, তো আমি কোন ক্লাস করা খুব কম সময় পেতাম, মানে মাসে 4টে ক্লাস, সেখানে তো কোন মাসে একটা করলাম বা কোনো 2 মাসে একটা করলাম, এরকম করে করে লাস্টে যখন লকডাউন হলো পরে আবার ছেড়ে দিয়েছি। প্রপারলি আর কি কিছু করতে পারিনি কাজের জন্য, কারণ বাবা যেহেতু নেই, আমার মা আছে, তো মা একার দ্বারা কি করবে, তো আমি মাকে কোনোদিন চাপ দিতাম না। তো লকডাউনে খুব খারাপ অবস্থা গেছে, তাও মাকে একটা আমি বলিনি যে বা খেয়ে আছি বা না খেয়ে আছি। তো ওই জন্য তারপরে থেকে আমার মানে আরো যেটা মানে যে গান তো আমি শিখবই। তো তারপরে লকডাউনে তখন স্যারের আমার অডিশন আসে, আর আরেকজন আমার মানে বলতে গেলে গুরুজি রথি ভট্টাচার্য হচ্ছেন, তো স্যার সত্যি আমার খুব হেল্প করেছে। আমি স্যার কিশোরী গান এখন সবাই জানে, কিশোরী গান। তো মানে স্যার বলতে গেলে আমার ভগবান। আমি একদম আমার মাকে যতটুকু ভালোবাসি, এরকম আমার স্যার আর মানে স্যারের স্ত্রী আমার বউ আর কি, শ্রেয়া ম্যাম, তো দুজনকে সেম চোখে দেখি আমি। তো সত্যি ওনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আর এখনো যে ক্লাস করছি গিয়ে, তো তোমার মানে প্রত্যেকটা জিনিস ধরিয়ে ধরিয়ে দেওয়া, যেটা হচ্ছে না ওটা কর, ওটা কর, এটা কর, মানে সব সময় একদম আমার বাবা মা মানে বাবার জায়গা পূরণ করছে আমার স্যার। ওকে, তো এই গান নিয়ে বলতে বলতে একটা বলছি, সেটা হচ্ছে তোমার, আমরা জানি কাস্টিং কাউচ বিভিন্ন জায়গায় হয়ে থাকে, বা আইটি সেক্টরেও ধরো অনেক কিছু প্রমোশন হওয়ার জন্য বিভিন্ন রকম কিছু করে থাকে। তো এই কাউচটা গানের ক্ষেত্রেও কি হয়ে থাকে? সেটা কি মানে তোমার ক্ষেত্রে হয়েছে এরকম কোনো জায়গায়, বা কোনো শো পেয়েছো বা কোনো জায়গাতে, বা এত তুমি বড় বড় প্ল্যাটফর্মে গান করো যে হয়তো প্রোগ্রাম আছে, সাডেনলি বললো যে তুমি এসো না, এরকম কোনো অভিজ্ঞতা আছে তোমার? না, এরকম অভিজ্ঞতা আমার বা বার করে দিল তোমাকে যে না তুমি আজকে তুমি শোটা করছো না, বা তোমাকে বাদ দিয়ে দিল সেই প্রজেক্ট থেকে? কোনো প্রজেক্টে হলো তোমার, তুমি সাইন করেছো, সেই প্রজেক্টটা তুমি করবে, সেখান থেকে তোমাকে বাদ দিয়ে দিল, এরকম কোনো কিছু? না, এরকম আমার সাথে হয়নি। তবে হ্যাঁ, অনেক শোতে হয়েছে, যেরকম অনেক শো করতে যাই, যেহেতু আমি ফাইনালে যেতে পারিনি, এরকম দু একজন। সেই ব্যথাটা কি আছে? হ্যাঁ, সেই ব্যথা তো অবশ্যই আছে। কিন্তু আমি ভাবি যে শেষ থেকেই তো শুরু করতে হয় না। একদম ঠিক, শেষ থেকেই শুরু হয়। তো আমার ওখানে শেষ হয়েছে, আমি ভাবছি সেদিন থেকে আমি আরো ভালো করে শিখবো, আরো বড় জায়গায় যাব, হয়তো আমি এখানে সেই ফাইনালে যেতে পারি, এর থেকে বড় জায়গায় যাবো, আমার মনে একটা জেদ আর কি, যে আরো বড় জায়গায় যাবো। তো সেখানে অনেক শোতে গেছি, মানে প্রচুর আমি সত্যি ভালোবাসা পাই দর্শকদের থেকে যেখানে শোতে যাই। তো এমন এমন দু জায়গা হচ্ছে, দর্শক না মানে কোন অর্গানাইজার, প্রথম দিকে আর কি, এখন বলছি না, আমি রিসেন্ট বলছি, প্রথম দিকে মানে যারা ফাইনালে গেছে ওর সঙ্গে হয়তো আমার শো করেছে, কিন্তু আলটিমেটলি দেখছি যখন আমি প্রথম গান গাইছি, কিন্তু আমাকে সেরকম একটা বলতে গেলে পাত্তা দিচ্ছে। হ্যাঁ, ওকে নিয়ে পড়ে আছে। ওইটা তো আমার এরকম হয়, তখন মনে হয় না যে আমিও নেক্সট টাইম যখন আসবো তখন আমিও দেখাবো এরকম? তখন সত্যি আমার সেটাই ফিল হচ্ছিল একদম, যে ওকেই পাত্তা দিচ্ছে, কারণ যেহেতু ও ফাইনালে গেছে। তো আমাকে সত্যি বলতে কম মানে বলতে গেলে না, পাত্তা দিচ্ছে না, যে তুই তাদের করে নাম তারপর ও উঠবে, এরকম হচ্ছে আর কি। তো তখন আমি ভাবছি ঠিক আছে। তখন কি কষ্ট হয়? তখন অবশ্যই মানে কষ্ট তো অবশ্যই হয়। তখন মানে একদিকে বলতে গেলে ভগবানও আছে। তো আমি যে 5টা বা 7টা গান করি, একদম অডিয়েন্সের মন ভরিয়ে নিয়েছি, কিন্তু সে যখন উঠেছে, সে দেখলাম সে মানে এরকম হচ্ছে, গানই গাইতে পারলো না, বা অডিয়েন্সের ভালো লাগেনি, যে অর্গানাইজার নিয়েছে তারও ভালো লাগেনি, এরকম হয়েছে অনেক জায়গায়। আচ্ছা, এটা তো মোটামুটি, এটা অর্গানাইজার বা যাই বলি না কেন, এটা বলে সত্যিই খুবই খারাপ লাগে। তো এরকম কখনো হয়েছে মানে ধরো গান করতে গেছো, কোনো ফিমেল ফলোয়ার্স সেখানে এসেছে, বা একটা লাভ লেটার বা চিঠি, লাভ লেটার বা গোলাপ দিয়ে তোমাকে প্রপোজ করেছে বা ছুঁড়ে মেরেছে, এরকম কোনো আছে কিছু যে? হ্যাঁ, এটা হয়েছে, পার্ক সার্কাসেই হয়েছে। পার্ক সার্কাসে ওই কালী পুজোর প্রোগ্রাম করতে গেছিলাম, তখন স্টেজে এসে
একজন মেয়ে মানে স্টেজে এখন গোলাপ দিয়ে প্রপোজ করেছে। তো তখন তোমার কি রিঅ্যাকশন হয়েছে যে না না দরকার নেই? না, আমি তখন তাকে আমি কিছুই বলিনি, কারণ আমার অ্যাকচুয়ালি এখন করার একটু সময় না। আমি চাই যে আরো অনেক। ও আচ্ছা, এখন এই সময় নয়। না, আমি এখন সত্যি একদম এগুলোতে পড়তে চাই না। একদম যখন সময় হবে একদম বিয়ে। তো এই একদম বিয়ে? হ্যাঁ। আচ্ছা, তো এই জন্য নেক্সট 5 ইয়ার্স তুমি নিজেকে মানে কি দেখতে চাইছো, যে মানে কতটা তোমার আপে দেখতে চাইছো তোমার জায়গাটাকে? আমাদের যারা ইন্ডিয়ানস আমরা যারা আছি প্রত্যেকেরই স্বপ্ন, যারা গান বাজনা করে, যারা অভিনয় করে, তারা ভাবে যে বলিউডে কি করে ফিল্ম করতে যাবো। তো আমাদের এরকম এসেছে তোমার? এরকম বলেছে যে হয়তো এরকম ডিল হওয়ার কথা ছিল, যে এরকম বাংলা ফিল্মে বা এরকম হয়েছে কথা, কিন্তু লাস্টে ক্যান্সেল এরকম হয়েছে। তখন মনে হয়নি যে জায়গাটা তৈরি মানে যেতে পারছি না কেন, কোথায় আমার ল্যাক অফ রয়েছে সেই জায়গাটাতে? অবশ্যই আছে, কারণ আমার থেকে অনেকেই ভালো গায়, বা যেটা আমি গাইতে পারি সেটা ওরা গাইতে পারে না, বা যেটা ওরা গাইতে পারে সেটা আমি গাইতে পারি না। তো সেখানে হচ্ছে ভাবি না ঠিক আছে এটা সেনের থেকে বড় হয়তো ভালো আসবে, ডেফিনেটলি মানে এটাই ভাবি। আস্তে আস্তে সমস্ত কিছু হবে, কারণ মাথার উপর ভগবান আছে। আমার মনে হয় তুমি যদি নিজেকে সেই চেষ্টায় নিয়ে যাও, বা যে আরো বেশি গান বাজনা জগতে আরো বেশি, আস্তে আস্তে ডেফিনেটলি একটা লক্ষ্যে পৌঁছাতে পারবে। আচ্ছা, অনেকক্ষণ তো কথা হলো, এবার একটু গান শুনবো অমিতের। তো অমিত, যদি একটু আমাদের গান শোনাও দর্শকদের এবং আমাকে। যে গানটি মানে আমার লাইফ চেঞ্জ করেছে বলতে গেলে, মানে প্রথম অডিশনের গান, তো সেটাই গাই। আর আমার গুরুদেবের গান অরিজিৎ সিং। মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে, সে তো আর মানছে না এবার ভালোবাসতে। তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম কুড়াবো, আমাকে চুপটি করে মনের কথা বলতে হয়। আমি যেতে পারি হেসে, পেরোতে পারি অনেক অনেক কত। তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। ওয়াও, তালিয়া 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 তালিয়া। এই কে তুই বল, এই যে একটা সেন্টেন্স, এরকম কাউকে পেয়েছো যাকে তুমি বলেছো যে এই ভালোবাসা বা এরকম কিছু লাইফে? এরকম কেউ কি আছে লাইফে? আপাতত নেই, কিন্তু ছিল। ব্যাড লাক তার, ওর নয়। তো ছিল, এখন নেই, কারণ আমি অ্যাকচুয়ালি না খুব রিলেশন বলতে গেলে থাকলে খুব ঝামেলা আমার যেমন না। ও মাই গড, সিরিয়াসলি? কেন ঝামেলা বলছি, তো আজকে ধরো এখানে এসেছি, তখন যদি থাকতো কৈফিয়ত দিতে, তো কোথায় যাচ্ছ, আদৌ যাচ্ছ কিনা, তার ফোন নাম্বার দাও। বাট তুমি বলছো মেয়েরা কমপ্লিকেটেড। হ্যাঁ, খুবই। সব মেয়ে না, লাইক দ্যাট, সব মেয়ে না। তাহলে বলতে গেলে ছেলেরাও তো কমপ্লিকেটেড হতে হ্যাঁ, পারে। ছেলেরাও আছে, কিন্তু আমার এই জন্য মনে হয় যে এই জন্য আমি মানে রিলেশন থেকে এখন দূরে। তো কাউকে এরকম বলতে ইচ্ছা করে না যে ইচ্ছে করে? তুই বল। আগে ছিল, ওই জন্য বলছি, আগে ছিল, তাকে বলতাম কে তুই বল। এখন নেই, এখন ভালো আছি, আর মানে লাইফের দিকে ফোকাস করতে পারছি না, মানে এখন গানের মধ্যে আছে। হ্যাঁ, একদম গান নেই। ওকে, তাহলে এটা বলি যে তুমি সারেগামাপাতে ছিলে, সারেগামাপার যে জার্নিটা তুমি দেখেছো, তো ওখান থেকে কি কি শিখলে, এবং তোমার কাছে যে 4 জন বিচারক ছিল এবং ওনাদের থেকে কি কি শিখলে তুমি, মানে তোমার সব থেকে ফেভারিট জাজ কে ছিল? বলো বলো। এটা খুব খুব কঠিন প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি যখন সারেগামাপাতে গেছি তখন তো আমি গান বাজনা সেরকম করে শিখিনি। তো আমার ওখানে যারা মানে গান গাইতে গেছে, যারা ওখানে আমার মানে কম্পিউটার ছিল, তাদের মানে তারা ছোটবেলা থেকে গান শিখে বড় হয়েছে, আর আমি কিছুই জানি না। তো সেখানে গিয়ে আমি মনে হচ্ছে সমুদ্রে পড়ে গেছি, কিছুই জানি না। তো তোমার অসুবিধা হয়নি? মানে প্রচুর, মানে ওরা যদি একটা গান যদি ওদের 5 বার শুনে হয়ে যেত, সেখানে আমার একটা গান 50 বার শুনতে হতো। নিজেকে কখনো এরকম মনে হয়েছে যে আমি করতে পারছি না, বা ওরা একটা
গান শিখে গেছে, আমি কিছুই জানি না, তো তোমার ক্ষেত্রে কখনো এরকম ডিপ্রেশন বা এরকম কখনো কাজ করেছে? হ্যাঁ, অবশ্যই। যখন একটা, কারণ প্রচুর যেগুলো ক্লাসিক্যাল গান বা অনেক যে গানগুলো কাজ আছে, তখন প্রথম প্রথম আমার, তখন আমি মানে ওরা দেখি কয়েকবার শুনি বা একদিনের মধ্যে হয়ে যাচ্ছে, আর আমাকে দিচ্ছে দেখি সে গান হচ্ছে না। খুব আমার মানে বলতে গেলে একটা গানের প্রতি সারাদিন লাগিয়ে দিচ্ছি, আর ওরা সেখানে 4-5 বার করে হয়ে যাচ্ছে। তো তখন একটু ডিপ্রেশন মনে হতো যে আমি যদি এরকম যদি ছোটবেলা থেকে শিখতাম বা এরকম রেস্ট টেস্ট পেতাম, তাহলে হয়তো আমার এরকমই হতো। তো তখন মানে খারাপও লাগতো, আবার ভাবতাম না আমার সাথে ভগবান আছে যে আমাকে চান্স দিয়েছে, এবার এবার নিজে করতে হবে। আচ্ছা অমিত, আমি তোমাকে 3টে কোয়েশ্চেন বলবো, সেটা তুমি 3টেই আনসার দেবে। আচ্ছা, তো ভয় লাগছে প্রথম কি কোশ্চেন করবে। না না, কোনো কঠিন কোয়েশ্চেন নয়, এটা তুমি এক্সামে লিখছো না এরকম কোনো ব্যাপার নয়। প্রথম কোয়েশ্চেন হলো, তুমি যে সারেগামাপাতে ছিলে, তার মধ্যে থেকে তোমার সব থেকে মানে কাকে তুমি মিস করো, মানে বেস্ট ফ্রেন্ড এরকম যার নাম তুমি নিতে চাইছো, সেটা ছেলে বা মেয়ে? সত্যি বলতে ওখানে আমরা প্রত্যেকজনই আর কি, প্রত্যেক ছেলেরা বিশেষ করে ওখানে আছে 2-1 জন আমার মানে একদম নিজের দিদির মতো, যেরকম অর্পিতা দি, মন্দিরা দি আছে। তো সেখানে অর্পিতা দি, মন্দিরা দিকে সত্যি মানে একদম নিজের দিদির মতোই ভাবি আমি। সেদিন মানে গতকাল খুব কথা হচ্ছিল ওই মন্দিরা দির সাথে, ও আমেরিকা থাকছে এখন, তো খুব মিস করি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ছেলেরা, ছেলেদের মধ্যে মানে আমরা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা রুম থাকার জন্য, কিন্তু কেউ থাকতাম না। সেই 311 বলে একটা রুম নাম্বার আমাদের ছিল, তুমি হয়তো শুনেছো। তো সেইখানে আমরা রাত মানে 12টার পর গিয়ে গান বাজনা করে সব প্র্যাকটিস করে সে একটা রুমে গিয়ে সবাই একদম ঢালা বিছানা করে সবাই একসাথে থাকতাম। ছেলেরা 9 জন ছিলাম, তো সবাই একটাই রুম, সব রুম ফাঁকা। তো সেখানে ছেলেদের মানে আমাদের খুব ইউনিটি ভালো, তো সেখানে সবাইকেই মিস করি আমি সত্যি বলতে গেলে। আর খুব ভালো মানে ছেলেদের মধ্যে যদি বলতে পারো যে আমার খুব ক্লোজলি একদম ফ্রেন্ড হয়েছে বা দাদার মতো, সে হচ্ছে অভিষেক দা। যে তোমার সঙ্গে আজকে কথা বলে দিলাম, মানে আমাকে, তাই তো। তুমি সারেগামাপার যে স্টেজটাকে কি এখন মিস করছো? প্রচুর। এই গত সিজন, এই যে জাস্ট শেষ হলো সিজন, সেটা শেষ হলো তখন আমরা ওদেরকে দেখে আমরা ভাবছি যে আমরা তো এখানে ছিলাম, আর কত আনন্দ। মানে একটা কষ্ট ছিল যে মানে প্রচুর গান নিয়ে খাটতে হচ্ছে, ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিক করে মানে টেনশন হচ্ছে প্রচুর। তো সেটাকেও আমরা মিস করি, কারণ হচ্ছে মানে একসাথে যে মানে ওখানে শেখা, মানে গান থেকে ধরে প্লাস হচ্ছে আমাদের স্টেজে কি করে পারফর্ম করবো না করবো, প্রত্যেকটা জিনিস ওখানে শেখানো হয় আমাদের। যেমন রাজীব দা আছে বা দেবাশিস দা আছে, তো আমরা সত্যি খুব মানে সারেগামাপার মঞ্চকে খুব মিস করি। আর অর্কদা আর অভিষেক, অর্কদাকে নিশ্চয়ই জানি। তো আমার সবচেয়ে ক্লোজ বলতে গেলে, আর সবাই আছে, তমজিৎ দা, রক্তিম দা, সৌম্যদীপ, ও সবারই নাম করে দিয়েছে, সবাইকেও মিস করে, হ্যাঁ, ও প্ল্যাটফর্মটাকে মিস করে, ও জার্নিটাকে মিস করে। তো এটা বলো যে তুমি ধরো সিঙ্গার যদি না হতে, মানে আমরা যেটা শুনেছি তুমি তোমার পাস্ট হিস্ট্রিতে তুমি একজন সিকিউরিটি গার্ড থেকে একটা লং জার্নি তোমার, তাহলে তুমি কি হতো সিঙ্গার যদি না হতে? অ্যাজ ইফ তুমি কি হতে, মানে কি হতে চাইতে? আমি সত্যি বলতে গেলে একদম ছোটবেলা থেকে মানে যখন আমি গান জাস্ট বুঝি একটু, তখন মানে তখন থেকে একটু স্বপ্ন যে আমি গান নিয়ে কিছু করবো। আমি সত্যি জানি না যে আমি গান ছাড়া কি করবো, আমি জানি না। মানে গান ছাড়া অসম্পূর্ণ যাকে বলে। হ্যাঁ, মানে আমি সত্যি নিজেও ভেবেছি যে আমি মানে ছোটবেলায় আমি যদি গানে কিছু না করতে যাই, আমি হয়তো মরেই যাবো, এরকম আর কি। যে আমি গান ছাড়া ভাবতে পারি না, কোনো চাকরি, কোনো মানে কোনো দোকান বা কোনো ব্যবসা, কোনো কিছু মনে নেই আমার। গান ছাড়া। মানুষ হিসেবে নিজেকে কত দেবে? মানুষ হিসাবে এটা হচ্ছে যাদের সঙ্গে আমি মানে মিশি, যাদের সঙ্গে কথা বলি বা যাদের সঙ্গে সবুজ। তুমি আমাকে একটা ওয়ার্ডে বলো যে তুমি কত মার্কস নিজেকে দিতে পারো, কতটা ইমপ্রুভ করতে পারবে, যে না আমি একদম ঠিকঠাক এরকম, মানে এটা যদি বলো আউট অফ 10। আমি ওটাই বলতে যাচ্ছি, একটু ভাবছি, কারণ যারা আমার সাথে চলাফেরা করে তারা বলতে পারবে যে আমি মানুষ হিসেবে কিরকম। বাট নিজের মধ্যে একটা কনফিডেন্ট লেভেল থাকে না যে আমি মানুষ হিসেবে আমার মধ্যে পজিটিভ ভাইব আছে, কি আমি হয়তো একটা, আমি 10-10 দেবো নিজেকে, আমি ভীষণ ভালোবাসি, তো সেরকমই।
যে আমার এইটা ল্যাক অফ রয়েছে, আমি 10-এ 8 দিলাম, আমাকে আরো শিখতে হবে, জানতে হবে? যদি মানুষ হিসেবে বলো তাহলে আমি নিজেকে 9.5 দেবো। 5 তো কিছু কিছু আছে 0.5 তো নিজেকে চেঞ্জ করা যেতে চেঞ্জ যেতেই করতে পারে। হবে। অনেক কিছু হয়তো কথাবার্তা বলা নিয়ে বা হুম। হয়তো ড্রেস আপ নিয়ে বা অনেক কিছু নিয়ে হতে পারে। তো সেখানে কিন্তু ব্যবহার নিয়ে কেউ বলতে পারবে না আমি যেখানে শো করতে চাই বা আচ্ছা, এরকম কোন ইনসিডেন্ট আছে যে ধরো তুমি এই যে প্রোগ্রামে গেছো, ধরো মাচা শোতে গেছো, কোনো ভাবে কোনো সমস্যায় ক্রিয়েট হয়েছে বা কোনো অভিজ্ঞতা কিছু রয়েছে? আমার সাথে এই অবধি মানে সেভাবে কিছু হয়নি। হয়নি, মানে সেই প্রবলেমটা ক্রিয়েট হয়নি। যেখানে গেছি মানে ম্যাক্সিমাম ভালো পেয়েছি আর প্রবলেম পাইনি আর কি। আচ্ছা, অনেকক্ষণ তো এবার কথা হলো, এবার আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে, তো এবার আরেকটা গান তোমার গলায় শুনবো তো বলি। তাহলে নতুন গাড়ি হয়ে যাবে একদম, নাকি? শোনো। तू इश्क है तो मैं बाहों में हूँ, बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ, तू है तो मैं हूँ कसमें वादे क्यों, तू है तो मैं हूँ बस मैं तेरा हूँ, तू है तो मैं हूँ सीने पे लिख लूं, तू है तो मैं हूँ, तू है तो मैं हूँ। ওয়াও, একটা অসাধারণ গান আমরা শুনলাম, এবং সময় কাটা বলছে এবার অমিতকে টাটা করতে হবে তোমাদের সকলের থেকে। তো অমিত, এটাই বলবো যে তুমি আমাদের প্রোগ্রামে এসে কেমন লাগলো তোমার? প্রথমত হচ্ছে তোমার সাথে অনেকদিন পর দেখা হলো, তো সত্যি খুব ভালো লাগছে। আর এত আড্ডা, মানে অনেকদিন পরে এরকম আড্ডা গল্প গান হ্যাঁ। আড্ডায় আজকে আমরা শেষ করতে হবে। হ্যাঁ। তো অমিতের জন্য একটা ছোট্ট একটা উপহার আমাদের তরফ থেকে রয়েছে তোমার জন্য। Thank you. তো আমাদের দর্শকদেরকে যদি কিছু বলো, কারণ নতুন যে আমরা প্রোগ্রামটা শুরু করতে চলেছি, টক বক উইথ ওয়েন্ড্রিলা অ্যাসোসিয়েট বাই বাংলা হান্ট, তো যদি কিছু একটু আমাদের সম্বন্ধে মানে প্রোগ্রামটা নিয়ে যদি একটু বলো। আজকে সত্যি খুবই ভালো লাগলো। আর ক্যামেরার ওপারে তোমাদেরকে বলছি, এই নতুন যে শোটি আসছে টক বক উইথ ওয়েন্ড্রিলা অ্যাসোসিয়েটেড বাংলা হান্ট, তাই তো? তো প্লিজ সবাই গিয়ে ফেসবুকে ফলো করবেন এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।